সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন বাংলাদেশ ইলেকশন। আজ সারাদিন দেশ ভোট দিল আর এখন চলছে সেই ভোটের ফল গণনা। আর আমরা এবার প্রথমবারের মতো একটি অনেক বছর পর পুরুষতান্ত্রিক সরকার দেখতে যাচ্ছি। যেই সরকারের প্রধান হবেন একজন পুরুষ, সেটি তো নিঃসন্দেহে বলাই চলে। আমরা আজ স্টুডিওতে আলোচনা করব আজ দিনভর নির্বাচন কেমন গেল এবং পরবর্তীতে ফল গণনা চলছে সেটি কেমন হচ্ছে, এবং এর আগে আমরা সারা দেশে কিছু সংখ্যক সংঘর্ষের ঘটনাও শুনেছি। পাশাপাশি সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে স্টুডিওতে আলোচনা করব। আমরা স্টুডিওতে আজ আমাদের অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। একদম আমার ডান থেকে, আমার ডানে আছেন আওয়াল মজুমদার, যিনি সাবেক সচিব। এরপরে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা, স্বাগত আপনাকেও। এরপরে আছেন আবুল খায়ের মোহাম্মদ ইউনুস, অধ্যাপক, আপনাদের তিনজনকেই স্বাগত। এরপরে আমার বাম থেকে পরিচয় করে দিতে চাই। আমার বামে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, এবং এরপরে আছেন মাহবুব কামাল, সাংবাদিক। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের ঘন্টায়ও আলোচনায় ছিলাম, আর সেই আলোচনার সূত্র ধরেই একটু আগাতে চাই। মাহবুব কামাল, আপনার কাছে একবারও আসলে আসা হয়নি সময় স্বল্পতার কারণে। এবার একটু জানতে চাই, ভোট কাস্টের বিষয়টা তো আসলে বারবার উঠে আসছে। যেমনটি বলা হচ্ছে যে এবার মানুষ উৎসবের মতো করে ঢাকা ছেড়েছে ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সেক্ষেত্রে ভোট কাস্টের যেই হারটা পড়েছে, কি মনে হয় যেই প্রেক্ষাপটে একটি নির্বাচন হচ্ছে সেই প্রেক্ষাপটের সাথে এই হারটা যাচ্ছে কি? আমার মনে হয় আপনি যে আমাকে শেষে দিলেন, এটা বোধহয় এরকম যে সবাই বললেন আমি সাংবাদিক হিসেবে একটু সামারাইজ করি। আপনি তার সাথে যদি কিছু যুক্ত করতে চান অবশ্যই করুন। না, আমি শেষে বলতেছি, এটা কোনো, বরং ইটস এ প্রিভিলেজ। কারণ ইংরেজিতে একটা কথা আছে, লাস্ট বাট নট লিস্ট। তো আমি লাস্ট বাট নট লিস্ট একটু সামারাইজ করি। আপনার একটা কথা বলি আগে, এবং আরেকজনে বলছিলেন যে টাকা পয়সার ব্যাপারটা না, এটা একটা হিউমার, এটার সাথে রিলেটেড না, জাস্ট এ হিউমার, নাথিং মোর নাথিং লেস। সেটা হচ্ছে এই আমেরিকাতে একবার রিপাবলিকানরা খুব টাকা পয়সা খরচ করলো, তো অনেক আগে। তো মার্ক টওয়েন, আপনি জানেন, হি ওয়াজ এ গ্রেট হিউমারিস্ট। তো জিতে গেছে টাকা পয়সা খরচ করে রিপাবলিকানরা। তো মার্ক টওয়েন বলছিলেন, উই হ্যাভ দ্য বেস্ট গভর্নমেন্ট মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম এক সর্বোচ্চ সবচেয়ে ভালো সরকার আমরা পেয়েছি। যাই হোক, এখানে আমাদের সেক্রেটারি সাহেব, উনি দু একটা কথা, ওটাও একটু সামারাইজ করি। সেটা হচ্ছে, উনি একবার বললেন যে আরও ভালো করার সুযোগ ছিল, মানে আগে অফকোর্স ছিল, হ্যাঁ। এবং এই যে আজকে যে নির্বাচনটা তো ভালো হলো, এইটা আমি কয়েকদিন ধরেই টেলিভিশনে বলতেছিলাম যে এই নির্বাচনটা সুষ্ঠু হতে পারে শুধুমাত্র একটা ফ্যাক্টর হলে, সেটা হচ্ছে আর্মি যদি প্রপারলি অ্যাক্ট করে এবং সিলেক্টিভলি না, নন সিলেক্টিভলি যদি প্রপারলি অ্যাক্ট করে, তাহলে নির্বাচনটা ভালো হবে। এবং এই যে আমাদের বদিউল আলম মজুমদার সাহেব বললেন যে কি বলে, রাজনৈতিক দলগুলো সহনশীল আচরণ করছে বলেই, ব্যাপারটা এরকম না। দুটা কারণে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে আর্মি প্রপারলি অ্যাক্ট করছে, নন সিলেক্টিভলি। আগে তো সিলেক্টিভলি করছে, যেমন ধরেন যে গোপালগঞ্জে হাইপার অ্যাক্টিভ, অন্যান্য ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ, এরকম দেখছি আমরা। নন সিলেক্টিভলি করছে। আর সেকেন্ডলি হচ্ছে দুই পক্ষই কনফিডেন্ট ছিল যে তারা জিতবে, ফলে কেউই আর গণ্ডগোল করতে চায় না, একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়েছে। হ্যাঁ, দুই পক্ষই যেহেতু মনে করছে আমরা জিতবো, হয় কি, যারা পরাজিত হতে যাদের আশঙ্কা থাকে তারা গণ্ডগোলটা করে, যারা জিততে চায় তারা গণ্ডগোল করে না, ফলে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়েছে। সো ইট ওয়াজ এ বাই অ্যান্ড লার্জ একটা ভালো নির্বাচন হয়েছে। এবং এইটা মানে উইদাউট এ সিঙ্গেল ক্যাজুয়ালিটি একটা ইলেকশন হইতে পারে, ইটস এ ওয়ান্ডার। হ্যাঁ, আমাদের দেশে একটাও ক্যাজুয়ালিটি হয়নি। প্রচারণার সময় একটা হয়েছিল, প্রচারণার সময়, আমি ইলেকশন যেমন লোকাল গভর্নমেন্টে কী হয় কয়েকটা। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে এ নাম্বার অফ আরপিও ভায়োলেশনস, নির্বাচনটা বাই অ্যান্ড লার্জ ভালো হয়েছে। এটা মানে আমাদের জন্য খুবই একটা ভালো ব্যাপার। তবে এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচনটা ভালো হয়েছে এটা কিন্তু এখন আমি বলবো না। কারণটা হচ্ছে ইটস এ প্যাকেজ। ইটস এ প্যাকেজ। এই অর্থে ফার্স্ট ফেজ হয়ে গেছে, ইট ইজ স্যাটিসফ্যাক্টরি। সেকেন্ড ফেজ হচ্ছে
ফলাফলটা উইদাউট ম্যানিপুলেশন হচ্ছে কিনা জি এবং এটা গ্রহণ করা মানে গৃহীত হচ্ছে কিনা সবার কাছে। থার্ড ফেজ হচ্ছে আপনার ওথ, ঠিক আছে, শপথ গ্রহণ, এবং ফাইনালি হচ্ছে যে পিসফুল পাওয়ার ট্রান্সফার। এই প্যাকেজটা যখন শেষ হবে, মানে পিসফুল পাওয়ার ট্রান্সফরমেশন হবে, মানে তখন আমি বুঝবো যে হোল প্যাকেজ ইজ এন্ডেড আপ। হ্যাঁ, জি এই মুহূর্তে আমি বলবো না যে মানে কি আমরা স্যাটিসফাইড। ইট ইজ ইয়েট টু বি সিন যে কি হচ্ছে না, মানে শেষ পর্যন্ত কি দাঁড়ায় এটা আমাদের দেখতে হবে। কারণ দেখেন এইটা মানে এটা একটা কথা আছে যে এই ইন্টেলিজেন্ট যারা তারা সবসময় ডাউটফুল, বাট ফুলস আর ডিটারমিন টু বিলিভ এস ফ্যান্টাসি। হ্যাঁ, তো যেহেতু আমরা একটু বুদ্ধি খাটাতে চাই, আমরা ডাউটফুল সবসময় থাকবো। হ্যাঁ, আমরা 100% বলতে কোনো কিছু ধরবো না, এবং পাওয়ার ট্রান্সফার করা ছাড়া মানে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব যে কি হচ্ছে। কারণ আমাদের আলটিমেট টার্গেটটা কি? আলটিমেট টার্গেটটা হচ্ছে যে একটা ইলেকটেড বডির কাছে ক্ষমতা দেওয়া। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল, এই যে উনি বললেন না ভালো করার সুযোগ ছিল, এইটা ইটস এ গ্রেট মিস্ট্রি। কেন আর্মিকে চিফ অ্যাডভাইজার এই 16 মাসে অ্যাক্টিভেট করেন নাই? মবক্রেসির বও থাকতো না। আজকে তো আমরা দেখলাম যে আর্মি থাকলে কি হয়। হ্যাঁ, এতদিন 16 মাস দেখলাম আর্মির জেন্টলম্যান চেহারা, আজকে দেখলাম আর্মি যুদ্ধক্ষেত্রের চেহারা। সো দিস ইজ এ ডিস্টিংশন। এবং এই 16 মাস আর্মিকে কেন অ্যাক্টিভেট করা হলো না? করা হলে আজকে মবক্রেসি থাকতো না, এবং একটা চমৎকার একটা সোসাইটি আমরা পাইতে পারতাম। হ্যাঁ, কোন রহস্য কি, মানে এটা আমার মাথায় ঢুকে না আর কি। তো যাই হোক, এখন প্রশ্নটা দাঁড়িয়েছে যে ইলেকটেড গভর্নমেন্ট যেই জিতুক আমরা উনি একটা কথা বলছিলেন যে সেক্রেটারি সাহেব বলছিলেন যা ভেবেছি তা হয়তো নাও হইতে পারে, এরকম একটা কিছু বললেন না? হ্যাঁ, এটা হলো কি, দেখেন যে সমস্ত জরিপ হয়েছে না, জরিপ হলো ফর্মালাইজড কিউরিওসিটি। হ্যাঁ, অর্থাৎ সবার মধ্যে একটা কিউরিওসিটি থাকে, একটা কৌতূহল থাকে। জরিপ হচ্ছে এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দেয়। ইট ইজ নাথিং মোর নাথিং লেস। বহু উদাহরণ দিতে পারবো জরিপের কোনো ইয়ে হয় নাই, মানে জরিপ ফলে নাই। বহু হিলারি জিততেছে বিপুল ভোটে, দেখা গেল ট্রাম্প জিতে গেছে। তো আর একটা মজার ঘটনা একটু ইন্টারেস্টিং করি। একবার ইংল্যান্ডে গ্যালাপ পোল হয় ওখানে, তো কনজারভেটিভের যে সিটিং প্রাইম মিনিস্টার, সে গ্যালাপ পোলে দেখলো যে সে হারতেছে, কনজারভেটিভ হারতেছে। তো যেহেতু সে হারতেছে, সে নাম্বার 10 ডাউনিং স্ট্রিট তাকে ছেড়ে দিতে হবে, সে বাসা খোঁজা শুরু করছে যে ইলেকশন হলে তো আমাকে ছেড়ে দিতে হবে। তো দেখা গেল যে এই জরিপে গ্যালাপ পোলে যা হয়েছে উল্টাটা হয়েছে, কনজারভেটিভ জিতে গেছে। মানে সে খামাখা বাসা খুঁজতেছিল। ভোটের ফলাফলটা আসলে অনেক বড় একটি নির্ধারক হিসেবে কাজ করে। কারণ বলা যায় যে আমরা এক সময় একটা সমীকরণ দেখি, শেষ হতে হতে গণনার শেষ পর্যায়ে সমীকরণ অনেক সময় উল্টেও যেতে পারে, বলা যায় না। আমরা এই আলোচনায় ফিরবো, তবে একজন সহকর্মীর সাথে যুক্ত হতে হচ্ছে। আমাদের সহকর্মী তানভীর মৌসুম এই মুহূর্তে নির্বাচন কমিশনে অপেক্ষা করছেন আমাদের জন্য। ফলাফল নিয়ে আপনার কাছে সবশেষ কি আপডেট আছে তানভীর, জানিয়ে দিবেন। বৃষ্টি ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা শুরু হয়নি, এবং এখানে একটা দীর্ঘসূত্রিতার বিপর্যয় বলা যায় ঘটে গেছে। এবং এখানে বলা হচ্ছে যে মোট ভোট গ্রহণের হার, সেটিও কিন্তু এখনো বলা যাচ্ছে না। আমরা এর আগে অনেকবার আমরা নির্বাচন কমিশনকে এই তথ্যটি জানানোর জন্য বলেছি যে আসলে এবারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট গ্রহণের হার কত, কিন্তু সর্বশেষ তারা যেটি জানালেন সেটি হচ্ছে যে এই মোট ভোট গ্রহণের হার, সেটি আসলে যে গণভোট এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেইটির যে ফলাফল, সে ফলাফলের সাথেই আসলে ঘোষণা করা হবে মোট ভোট কাস্টিং। এবং সেই বিষয়টির জন্যই কিন্তু আসলে আমরা অপেক্ষা করছি। এর আগে আমরা দেখেছি যে আজকে আসলে মোট 4টি ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই 4টি ব্রিফিং কিন্তু হয়নি। সকাল থেকে আমরা দেখেছি, যখন থেকে আসলে ভোট গ্রহণ প্রক্রিয়াটি শুরু হয়ে যায় তখন থেকে আমরা দেখেছি যে ব্রিফিংও এক ধরনের দীর্ঘসূত্রিতা ছিল। এবং আমরা দেখেছি যে ইসি সচিব আক্তার আহমেদ তিনি কিন্তু বলেছেন যে এবার যেহেতু গণনাতে তারা কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করেছেন, এজন্যই আসলে এই ব্রিফিংগুলো করতে বা মোট ভোটের সংখ্যা সেটি জানাতে তাদের প্রায়শই দেরি হচ্ছিল। এবং সর্বশেষ যে তথ্য অনুযায়ী সেখানে বলা হচ্ছে যেটি যে আসলে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা গণনার কাজ শুরু করে দিয়েছেন, এবং এজন্য তারা আসলে শেষ মুহূর্তের এসে এই যে মোট ভোট গ্রহণের হার সেটি আসলে জানাতে পারছেন না। বৃষ্টি শুনছিলাম আমরা আরও
আপডেট জানতে চাই। আসলে একটু পরপর ব্রিফ হলে যেটি হতো যে আমরা সবশেষ আপডেটটুকু জানাতে পারতাম। বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিং হওয়াটা খুবই জরুরি এই মুহূর্তে, যেহেতু ফল গণনা চলছে। ধন্যবাদ তানভীর, বিস্তারিত জানাচ্ছিলেন। একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। আসলে এই ভোট গণনার সময় সবাই তাকিয়ে থাকে নির্বাচন কমিশনের দিকে, একটু পরপর যদি তারা ব্রিফ করে, কিংবা এই যে ভোট কাস্টের যে হিসাবটা আমরা দুপুর 2টার আগ পর্যন্ত জানি, এরপরে কিন্তু আমরা জানি না যে মোট ভোট কত পড়লো। কি মনে হয়, গণভোটও কি আসলে এখানে ফ্যাক্ট হিসেবে কাজ করছে? আমি ঠিক জানি না, ইনফ্যাক্ট এটা জরুরি ছিল। আপনি যখন 2টার পর্যন্ত জানালেন, সেটা তার কিছুক্ষণ পরেই জানিয়েছেন। জি। এরপর এতক্ষণ না হলে একটা অ্যাপ্রক্সিমেট হিসাব দিয়ে দেওয়া দরকার। জি। ঘটনা হচ্ছে যে একটা কথা আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। জি। মানে আমরা তো ঘর পোড়া গরু। এমন হয়েছে যে একটা পার্সেন্টেজ বলা হয়েছে, পরে সেই পার্সেন্টেজ পাল্টে গেছে। শেখ হাসিনার সময়ের কথা বলছি। আমি বলছি না এই সরকার বা এই কমিশনের অধীনে সেটা হবে, কিন্তু বারবার বলছি এই প্রশ্নটা ওঠার সুযোগ কেন দিচ্ছেন? তাদের তো ডিসাইসিভ নাম্বার বলার দরকার নেই, কত পয়েন্ট কত পার্সেন্ট, গ্রসলি বলেন 55-56 কাছাকাছি একটা সংখ্যা, আমরা ফাইনালটা আপনাদেরকে জানাবো। এইরকম একটা সংখ্যা আসলে বলে দেওয়া খুবই উচিত ছিল। আপনি 2টা পর্যন্ত বলতে পারছেন, তাও আবার এখানে ফাঁক আছে। 2টায় ওনারা 34,000 কেন্দ্রের কথা বলেছেন। জি। আমাদের কেন্দ্র তো তার চেয়ে অনেক বেশি। জি। সো এই জিনিসগুলোতে তাদের এক ধরনের ইনএফিসিয়েন্সি আমরা দেখছি। তবে আবারও বলছি যে যেভাবে পরিস্থিতি আগাচ্ছে, আমরা আস্থা রাখতে চাই যে এই সরকার এই ধরনের তেমন কিছু করবে না। তবে সবসময় যেটা জরুরি কথা, আপনি যত বেশি তথ্যের প্রবাহ রাখবেন, তত অপতথ্য কম ছড়াবে। মানে এখন সোশ্যাল মিডিয়ার যুক্ত, নানা রকম গুজব মিডিয়াকেও হয়ে যাচ্ছে, এটা করেন সেটা করেন। রাস্তায় থাকার আহ্বান জানাচ্ছে বিদেশে বসে বসে কিছু লোক, যে আপনাদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সো যত বেশি ট্রান্সপারেন্ট তথ্য সরকারের দিক থেকে থাকবে, তত বেশি সুবিধা আসলে হবে। এই কারণে আমার মনে হয় যে এই ব্রিফিংগুলো খুব জরুরি ছিল। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। শুনছিলাম আমরা। আওয়াল মজুমদার, আপনার কাছে আরেকবার ফিরতে চাই। গুজবের প্রসঙ্গ যেহেতু উঠে আসলোই, এখন বলা হয় ভোটের আগের রাতকে লাইলাতুল গুজবের রাত, মানে অনেকে রসিকতা করে তাই বলছে। আপনি তো একটা জোটের প্রধান নিজে বলেছেন, জামাতের আমির নিজে কথাটা বলেছেন, তো এটা খুব সিগনিফিক্যান্ট মানুষ এই কথা তো বলেছেন। যেহেতু এরকম বিষয়গুলো আসে এবং সোশ্যাল নেটওয়ার্কের যেই ব্যবহার সেটা তো এখন বেড়েছে, কি মনে হয় এই গুজব কি আসলে এজন্য বেশি ছড়াচ্ছে? আগে কি কখনো গুজব ছড়ায়নি? না, গুজব আগেও ছড়াইছে, তবে এখন তো সুযোগটা বেশি। আগে তো সুযোগ ছিল না। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি একেবারে আস্থার সাথে সুস্পষ্টভাবে বলতে পারি যে ইলেকশনে যা ঘটার ঘটে গেছে, এখন আর সেটা পরিবর্তন হওয়ার বা সেখানে কোনো কিছু হওয়ার একেবারে সুযোগ নেই। কারণ প্রতিটা কেন্দ্রে আপনার পোলিং এজেন্টরা আছে, জি। তারা হিসাবটা নিচ্ছে এবং প্রিসাইডিং অফিসারের প্রতি নির্দেশনা আছে, তিনি সাইন করে তাদেরকে কপি না দিয়ে ওখান থেকে আসতে পারবেন না, মানে তার কেন্দ্র লিভ করতে পারবেন না। তো কাজে এখানে দুই দলের কাছে রেজাল্টটা যাচ্ছে, রিটার্নিং অফিসারের কাছে আসছে, রিটার্নিং অফিসার ইলেকশন কমিশনে পাঠাচ্ছেন। কাজে এটা নেটওয়ার্কিংটা এমন, যা হওয়ার গত রাতে হয়ে গেছে, আজকের দিনে হয়ে গেছে, একেবারে শিওর থাকেন এটা আর কোনো নয়সে হওয়ার কোনো সুযোগ নেই। এবং দেরিটা হয়তো এই কারণে হইতে পারে, ওই যে আপনি যেটা বলছেন যে আমরা তো মানে অতীতের মানে নানা রকম বিরূপতা থেকে বেশি হয়তো সতর্ক হয়ে গেছি। এই বেশি সতর্কতার কারণে দেরি হচ্ছে, এখানে অন্য কিছু নাই। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার কথা। এই পর্যায়ে একটু মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আরেকবার আসতে চাই। সেনাবাহিনীর স্বরূপে ফেরার কথা আপনি এর আগে বলছিলেন আলোচনায়। সেনাবাহিনীকে গত 1.5 বছর যাবৎ আসলে যেভাবে রাখা হয়েছে, কিংবা আমরা দেখেছি কথায় কথায় মানুষ যায় ঘেরাও করতে, কথায় কথায় এমনকি রাস্তায় আমরা চলতে পারবো কিনা ঠিক মতো সেটা বলার জন্য আমাদের রাস্তায় দাবি দাওয়া নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে, অবরোধ করতে হয়েছে। তখন আমরা সেনাবাহিনীর তেমন কোনো ভূমিকা চোখে দেখিনি। তবে এই নির্বাচনের সময় দেখলাম যে তারা স্বরূপে ফিরেছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা দেখলে তারা অ্যাকশনও নিচ্ছে। আপনার দল যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিশ্চয়ই এরকম থাকবে বলে আশা করা যাচ্ছে। এ ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। সেনাবাহিনী বাংলাদেশে চলে আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী। আমরা এই আইনটাকে এন্ডোর্স করেছি আমাদের সংবিধান। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, গত 1.5 বছর ডক্টর ইউনূসের সফলতা ব্যর্থতার মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা, তিনি সেনাবাহিনীকে অনবোর্ড করতে পারেন নাই, সেনাবাহিনীকে তার সাথে মার্জ করাতে পারেননি এটা। এবং সেনাবাহিনীকে একরকম নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। এবং ডক্টর আসিফ নজরুলের একটা কথোপকথন আছে
যে আর চিন্তা করে না আসিফ মাহমুদের সাথে যে আরে রাখো, সেনাবাহিনীকে রাখছি মাঠে, কয়েকদিন পরে এইগুলাকে এমনি মানুষ থাপড়াইব রাস্তায় ফেলাইয়া। তো এইটা একটা কথোপকথন ছিল। তো আমি আপনাকে বলি যে সেনাবাহিনী গতকালকে রাত্রে থেকে বা গতকাল থেকে যে কাজটি করেছেন, আমি মনে করি এটা যে এইড টু সিভিল গভর্নমেন্ট, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এইটার মুডে তারা ছিলেন না। তারা রিয়েলি একটা জাতীয় স্বার্থের দিকে তারা মনোযোগ দিয়েছেন। যে যুদ্ধকালীন সময় যেমন সেনাবাহিনীর একটা নিজস্ব ক্ষমতা থাকে, তো এই বাংলাদেশে এটাকে বিশেষ একটা জরুরি অবস্থার মতো এরকম। বাংলাদেশে আমি আপনাকে বলছি যে সেনাবাহিনী স্বমহিমায় বেগম খালেদা জিয়ার সময় উদ্ভাসিত ছিল, জিয়াউর রহমানের সময় উদ্ভাসিত ছিল, স্বমহিমায় উদ্ভাসিত ছিল, এবং সেনাবাহিনীকে স্বাধীনভাবে এবং বিকশিত হওয়ার ক্ষেত্রে জিয়াউর রহমানের যে অবদান আছে, এটা স্মরণ রেখেই তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে মনে রেখে সেনাবাহিনীকে আরও উন্নত করবেন, আরও প্রশিক্ষিত করবেন, আরও বিকশিত করবেন। এটা হলো আমার প্রত্যাশা। জি। আর এইবার আপনাকে আমি একটা প্রাসঙ্গিক বিষয় আপনাকে মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশে এই ইলেকশনে একটা নতুন বিষয় আসছে। বিষয়টা হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধ, রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ আর রাজনীতিতে সাম্প্রদায়িকতা এক জিনিস না। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছেন, বাংলাদেশের শীর্ষ আলেমরা প্রমাণ করেছেন যে ধর্মীয় মূল্যবোধ, আমি আসসালামু আলাইকুম বলি আমার দুই ভাইকে বলি, মাহবুব ভাইকে বলি যে সম্মান করি, এর অর্থ এই না আমি সাম্প্রদায়িকতাকে পছন্দ করি। তো এই যে বাংলাদেশের শীর্ষ 4 জন আলেমকে আমি আজকে অবশ্যই মনে করি যে, যেমন একজন বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক, তারপরে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী, তারপর আমাদের এই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এই 4 জন যে সংকটকালীন সময়ে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় সম্প্রীতির নেতৃত্ব যে হতে পারে, তারা এই সংকটকালীন সময়ে প্রমাণ করেছেন। যার ফলে আমি আপনাকে বলি যে জামায়াতে যে সাম্প্রদায়িক হিংস্রতার দাঁত বের করেছিলেন, এটা পারেন নাই। তো এই জন্য আমি আপনাকে বলি, এবং আপনি দেখেন জামাতের এক একজন মৌলানার নাম দেখেন না, জামাতের এক একটা মৌলানার নাম কি? একজন মৌলানার নাম হচ্ছে আল্লামা শফিকুর রহমান ডাক্তার, আমার ভাই আবার খেবেন না, আর ডাক্তার আবু তাহের, আল্লামা আবু তাহের, তারপরে কি নাম যে মিয়া গুলাম পারওয়ার আল্লামা মুফতি, তারপর পিনাকি ভট্টাচার্য, ফ্রান্সে বসবাসরত মুফতি মৌলানা আল্লামা পিনাকি ভট্টাচার্য। এই 4 জনের কথাকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষ এই আলেমের দিন 4 জন যে বললাম, এদের কথাকে সত্য মনেছেন, এবং বাংলাদেশের শীর্ষ আলেমরা বলেছেন যে বাংলাদেশের আলেমুল আমাদের ইমান এবং আকিদা বিএনপির কাছে অনেক বেশি নিরাপদ। তো এই জন্য আমি মনে করি তারা যে এই সিদ্ধান্তটা দিতে পেরেছেন এই সময়ে যে ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে, আমি এদেরকে অবশ্যই আজকে আমি ধন্যবাদ জানাবো। আর একটা আপনাকে মনে রাখতে হবে যে বুকিশ পিপলদের কিছু কিছু জিনিস একেবারেই অগ্রহণযোগ্য। আমি আপনাকে বলি, আমি 2014 সালের পর 2বার জেলে গেছি। আমি ডিবিতে 3 দিন করে রিমান্ডে ছিলাম। প্রতি রাতে 25,000 টাকা আমার স্ত্রী 25,000 টাকা যে দিয়েছে। আর 1 লাখ টাকা করে দিতে হতো যদি এসি সাহেবের রুমে, মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের রুমে আমি রাত্রে ঘুমাইতাম, তাইলে 1 লাখ টাকা করে দিতে হতো। তো এক রাতের জন্য 1 লাখ টাকা। আর গড়াদে যে ঘুমাইছি ওই 33 জন, 34 জন, 35 জন এক এক রাতে একসাথে 12 ফিট বাই 12 ফিট রুমে, তাও 25,000 টাকা। পিটাবে না, রাত্রে মারবে না, পিটাবে না। এই জন্য তো ওই যে মজুমদার সাহেব যে জীবনে তো পুলিশের পেদানি খান নাই, তো এক রাতে 25,000 টাকা লাগে। আমরা একবার জেলখানায় গেলে 10,000 টাকা গেইটে লাগে। আচ্ছা, আমার একবার জেলখানায় 3 মাস থেকে আসলে 10 লাখ টাকা লস হয় একজন রাজনৈতিক কর্মীর। তো ওইখানে বলে যে আমার যে রাজনৈতিক কর্মী 10 বছর ধরে পলাতক ছিল,
তার ব্যবসা ধ্বংস আছে, বাড়িঘর ধ্বংস আছে, বিটা বাড়ি ছাড়া বাপ দাদার সম্পত্তি বিক্রি করছে। এখন অর্থ গ্রোথ ছিল 0 -0 এখন আপনি ও যে আজকে যে আয় ইনকাম করবে, ও যে ব্যবসা বাণিজ্য করবে, ওর যে গ্রোথ হবে, এটা দুর্নীতির টাকা। হিসাব বুঝান। আর একটা কথা শুনেন, যে কি নাম, বাংলাদেশে ফেরিওয়ালাদের নাম শুনেন। ডক্টর ইউনুস 3টা বিশ্ব বাটপারকে এনেছিল। একটার নাম হলো আশিক চৌধুরী, একটার নাম হলো লুৎফা সিদ্দিকী। এই দুইটারে পাঠিয়েছে সারা পৃথিবী জুড়ে যে আয় বাংলাদেশ এই বিক্রি করব। আয় কি বিক্রি করবি? বন্ধন নিবি? আয় সোনা দিয়ে নিবি? জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, তারপর একটু খলিলে পাঠিয়েছেন সিকিউরিটি বেচবো। আয় আচ্ছা, আয়, শেষ করি আমি, একটু দেখেন, থামাই, 1 মিনিট, একটু 30 থামাই। সেকেন্ড। সারা বাংলাদেশকে ফেরি করে বেড়েছে, সারা পৃথিবীতে বিক্রি করবো, আয় বাংলাদেশ কিনবিনি। তো এরপরে মাত্র 25 দিনে 64টা প্রকল্প অনুমোদন দিয়েছে, 1,06,000 কোটি টাকা। এই যে মাত্র 37,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে বোয়িং থেকে 14টা বিমান কিনবে। তো সেই লোক আমাদেরকে শিখাবে নৈতিকতা? না, নিশ্চয়ই আমরা এই আলোচনায় ফিরবো, কারণ এখন যেহেতু ভোটের ফল গণনা চলছে, আমরা উত্তেজিত না হই। আমরা এই বিষয়ে এই যে ব্লেজার, যে এইটার বয়স হচ্ছে 7 বছর। জি, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আবুল খায়ের মোহাম্মদ ইউনুস আপনার কাছে আসি। আপনি অনেকক্ষণ যাবৎ চুপ করে আছেন, শুনছিলেন সবার আলোচনা। কিছুক্ষণ আগে মোশাররফ আহমেদ ঠাকুর কিছু বিষয়কে অ্যাড্রেস করেছে, শুনলেন, কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, উনি যেটা বলেছেন যে নির্যাতনের সম্মুখীন হতে হয়, তা এই ব্যবস্থাটা যাতে আমরা নির্মূল করতে পারি, এই কারণেই তো আমরা 2024-এ আন্দোলন করলাম, গণ-অভ্যুত্থান করলাম। কারণ আপনি যখন বিরোধী দলে তখন তো আপনি জেলে যান, যখন আপনি সরকারি দলে তখন আপনি অন্যায় করলেও তো জেলে যান না। এটা তো আমরা দেখি বাস্তবতায়। একজন টাকা পাচার করলো ছাত্র লীগের ছেলেরা, জেলা কমিটির 2,000 কোটি টাকা ফেনীর, আরও অনেকেই তো করেছে। ফরিদপুরের, আচ্ছা, যাই হোক, ফরিদপুর, থ্যাংক ইউ। তো তখন উনি জেনে গেলেন না কেন? কারণ গেলেন না, উনি ওনার দলটা করে। আর ওইখানে যদি তখন ছাত্র দল বিরোধী দলে ছিল, তারা কেউ করতো বা অন্য কেউ করতো, তাহলে তারা কি জেলে যেত না? যে উনি যে বিরোধী দলে থাকা অবস্থায় গেলেন, আচ্ছা, একজন মানুষ তো জেলে যেতে পারে, সে আইনের বেআইনি কাজ করলে বা অন্য যে কোনোভাবে, কিন্তু সেখানে যে নির্যাতনটা হয়, এই নির্যাতনটা ঠেকানোর জন্য তাকে পয়সা খরচ করতে হচ্ছে যে আমি অন্তত একটু ভালো থাকবো। তো এই ব্যবস্থাটি যেন না থাকে, এ কারণেই তো আমাদের 2000-এর উপরে ছেলেরা, ছাত্র জনতা জীবন দিল। তো আমি আশা করি যদি ওনার দল যদি ক্ষমতায় আসে, তাহলে এই ব্যবস্থাটি যেন আর না থাকে। অন্য দল যদি আসে, তাদেরও যেন এই ব্যবস্থাটি না থাকে। আমাদের সমাজ থেকে যেন এই নির্যাতনটা উঠে যায়, আর একজন রাতারাতি অনেক পয়সার মালিক হয়ে যায়, এটাও যেন না হয়। কারণ কীভাবে হয়? সে বৈধভাবে হয়, তার বাপদাদার সম্পত্তি থাকতে হবে, 1000 কোটি টাকা বাপদাদা রেখে গিয়েছে, মোগল সাম্রাজ্যের মালিক ছিল, অথবা সে অবৈধ পথে পয়সাটা আয় করে। যে লোক আগে ভালোভাবে চলতে পারে না, যেই তার সরকারি দল ক্ষমতায় এসে যায়, তখন তার ব্যবসা প্রচুর বেড়ে যায়। এটা কীভাবে বেড়ে যায় আমরা বুঝি না। আমরা যে তার ব্যবসার মধ্যে নাই, আমরা তো শিক্ষকতা পেশায় আছি। তো এটা যেন না হয়, এই ভারসাম্যহীনতার জন্য সৃষ্টি না হয়, বৈষম্যর জন্য সৃষ্টি না হয়। আরও দেখেন যে কতভাবে বৈষম্য হয়, এটা যদি এর সাথে প্রসঙ্গ না। আমার যে 4র্থ শ্রেণীর কর্মচারী, সে বেতন পায় 16,000 টাকা সর্বসাকুল্যে ধরেন, আর একজন সচিব সাহেব কত টাকা বেতন পান? তাহলে একই আলু, একই পেঁয়াজ, একই তো ওই একজন 4র্থ শ্রেণীর কর্মচারীকে যে টাকায় কিনতে হয়, একজন সচিব সাহেবকে তো একই টাকাই কিনতে হয়। এখন ওনার দল যদি ক্ষমতায় যায়, তাহলে তো কাট দিবেন ওনারা, তাহলে যদি ফ্রি কিনতে পারে সে আলাদা কথা। কিন্তু বিষয় হচ্ছে যে এই বৈষম্যগুলো যেন আমাদের না থাকে। সরকারি দলে গেলে আমি সুবিধা ভোগ করব, আর বেসরকারি মানে বিরোধী দলে গেলে আমি নির্যাতনের সম্মুখীন হব। এটা যেন না হয়, আমরা যেন আবার এই বাস্তবতায় ফিরে না যাই, এটাই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের হাতে 3টি আসনের ফলাফল আছে, একটু জানিয়ে দিতে চাই। ঝিনাইদহ 1 আসনে বিএনপির প্রার্থী যিনি জয়লাভ করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি সাবেক অ্যাটর্নি জেনারেলও, এবং কুড়িগ্রাম 4 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জয়লাভ করেছেন। এবং কিছুক্ষণ আগে পাওয়া খবর, সুনামগঞ্জ 2 আসনে মোহাম্মদ নাসির চৌধুরী, যিনি বিএনপির প্রার্থী, তিনি জয়লাভ করেছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অনেকেই অনেক ধরনের পোস্ট দিচ্ছে, তবে এখন যেহেতু প্রচুর গুজব এবং অপপ্রচার চলছে, আমার মনে হয় যে আপনাদের যেই খবরটা যদি নির্ভুলভাবে জানতে হয়, তার জন্য একটি বিশ্বস্ত চ্যানেলের স্ক্রিনে চোখ রাখা উচিত। কারণ যমুনা টেলিভিশন প্রতিশ্রুতিবদ্ধ
নির্ভুলতার সাথে, দ্রুততার সাথে নয়, নির্ভুলতার সাথে সবশেষ আপডেটটুকু আপনাদেরকে জানিয়ে দেবে। আমরা আলোচনায় ফিরছি। আমরা এ পর্যায়ে ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এটা হবেই খুব স্বাভাবিকভাবে, কিন্তু এখন যেহেতু বলা যায় একটি সেন্সিটিভ সময়, ফল গণনার সময় চলছে এবং যারা ভোটাররা এতদিন পর ভোটাধিকার প্রয়োগ করেছে, একটি অংশ তরুণ যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছে, জেনজিদের কথা আমি বলছি না, সর্বোপরি 35 নিচে কেউ ঠিকমতো ভোট দেয়নি। একদম, এবং তারা কিন্তু এবার অনেকেই দেখলাম ঢাকা ছাড়লো বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে, এবং তারা ভোট দিল। মোটামুটি সবাই বলেছে যে তারা সুশৃঙ্খলভাবেই ভোট দিয়েছে। বেশিরভাগ জায়গায় এটাই দেখা গেছে যে গিয়ে দেখেনি আগের বারের মতো যে তার ভোট দেয়া হয়ে গেছে। তো এরকম একটি পরিবেশ তো অনেক আগে থেকেই আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গণভোটের মতো একটি বিষয়, যেটির প্রচারণা সরকার একটি ভোটের গাড়ি করে করে চালিয়ে প্রচারণা চালিয়েছে, তৃণমূল পর্যায়ের মানুষ জানেই না গণভোট কি, হ্যাঁ দিলে কি হবে কিংবা না দিলে কি হবে। ঘাটতি আসলে কি প্রচারণায় ছিল? না, এটার সাথে একটু হিউম্যান সাইকোলজি জড়িত, আমি এভাবে একটু বলতে চাই। আমাদের ব্রেইনের একটা প্লেজার বা রিওয়ার্ড সিস্টেম কাজ করে। জি। মানে আমি যেহেতু ঘটনাচক্রের ডাক্তার একটু বলি, ধরুন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আমরা ছোটবেলায় শুনতাম লেখাপড়া করলে গাড়ি ঘোড়া চড়া যায়, কিন্তু আমরা লেখাপড়া করতে চাইতাম না। আমি খুবই ফাঁকিবাজ ছিলাম। তারপরে তো ডাক্তার হলেন। সামহাউ। আচ্ছা, কিন্তু এখন কেন করতাম না, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে এই, আমি লেখাপড়া করব, এই পাশ দেব, ওই পাশ দেব, তারপর কোনো একদিন গাড়ি কিংবা ঘোড়া কিনবো, তারপর চড়বো, তাই না? এটা লম্বা, আমি ইনস্ট্যান্ট কোনো রিওয়ার্ড পাচ্ছি না। এর চাইতে আমি একটু টিভি দেখলে ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাই, জি, একটু খেলতে গেলে ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাই। সো এই যে দুটো নির্বাচন একসাথে হচ্ছে, ডক্টর ইউনূস একটা কথা বলেছেন উইচ ইজ ভেরি রাইট, যে বাংলাদেশের একটা গণভোটের মাধ্যমে 100 বছরের জন্য আমাদের গতিবিধি ঠিক হচ্ছে। ঠাকুর ভাই খেপে যাবেন ইউনূসের কথা বলায় সম্ভবত। যাই হোক, আমি এই কথাটা তুললাম একটা কারণে, সেটা হচ্ছে 100 বছর না হলেও এটা একটা লং টার্ম ব্যাপার। আপনি একটা গণভোটে হ্যাঁ বা না এর ইম্প্যাক্ট কি হবে, এটা আস্তে আস্তে দীর্ঘ সময় লাগবে। কিন্তু আপনি যে ভোটটা মার্কায় দিচ্ছেন, আগামীকাল সকালে আপনি এটার একটা রেজাল্ট জানবেন, জি। আপনার একটা রিওয়ার্ড পাবেন। আপনি একটা সরকার তৈরি করতে চান, সেই সরকারটা আপনার হলো কিনা, বা যে এমপিটা আপনি তৈরি করতে চান, এটা কালই জেনে যাবেন। সো এটার প্রতি আগ্রহ বেশি থাকবেই, মানুষ মাত্রই থাকবে। জি। আর যেটা বলছেন যে গণভোটের ইস্যুগুলো এতটাই জটিল, এগুলো মানে খুব সাধারণ মানুষের কথা বাদই দেই, শিক্ষিত মানুষও খুব ভালো আসলে এগুলো জানেন না। খুবই সচেতন হতে হবে, এগুলোর মধ্যে এত বেশি টেকনিক্যালিটিস আছে। সেই কারণে আমি মনে করি গণভোট এরকমই হওয়ার কথা ছিল, দলের কাছ থেকে জেনেই ভোট দেবে। এটা আরো একটি বিষয় একটু মনে করা, এই গণভোটে আপনি ভোট যেহেতু দিয়েছেন, ব্যালট পেপারে এরকম ছিল, আমি ভোট দেইনি, আমি শুনেছি যে হ্যাঁ এর পাশে রাইট মার্ক যেটা ছিল, না এর পাশে ক্রস মার্ক ছিল। এখন ধরেন যে বোঝে না, বা অনেকে হয়তো বোঝে কিন্তু কি করবে বুঝছে না, সে কি ওই রাইট দেখে ওখানে দিবে নাকি ক্রস দিকে ওখানে দিবে? কারণ এটা তো তার নিজস্ব ব্যাপার, সে হ্যাঁ চায় নাকি না চায়, সংস্কার চায় নাকি চায় না, এটা তো আসলে যে ভোট দেবে এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু ব্যালট পেপারে রাইট মার্ক দেয়া, ক্রস মার্ক দেয়া, এটা কি একটু বেশি হয়েছে। তবে আমি একটা খুব মজার অভিজ্ঞতা শেয়ার করি, যে আমি এর আগে যে শোটাতে ছিলাম, আমার সাথে খুবই আলোচিত পরিচিত মানুষ মাসুদ কামাল ভাই ছিলেন। উনি যেটা অন রেকর্ড কথাটা বলেছেন আমি শেয়ার করি। জি, নিশ্চয়ই। মাসুদ কামাল ভাই বলছেন যে উনি দেখলেন গণভোটের অনেক কিছু ভালো আছে, তাই তিনি হ্যাঁ দিয়েছেন, উনি ভোট দিয়েছেন এভাবে। আবার দেখলেন এখানে অনেক কিছু না আছে, উনি না হয়েও ভোট দিয়েছেন, উনি দুটো ভোট দিয়েছেন। সো রাইট আর রং দুটোই দিয়েছে কিনা আর কেউ আমি জানি না, বলা যায় না। কিন্তু আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত, যে হ্যাঁ এর সাথে একটা রাইট চিহ্ন দেয়া, হ্যাঁ সবসময় রাইট হবে নট নেসেসারি, এটাই বলতে চাইছি। একদমই আমি একমত যে এটা বাড়াবাড়ি, এবং সরকার তো এভাবেই আসলে পুরো ক্যাম্পেইনটা করেছে, যেটা নিয়ে আমাদের এক ধরনের ক্রিটিকও ছিল। অনেক ধন্যবাদ জাহিদুর রহমান। আমরা এই পর্যায়ে সেগুনবাগিচায় যাচ্ছি, সেখানে একজন রিটার্নিং অফিসার ব্রিফ করছেন, আমরা সরাসরি যেতে চাই, শুনতে চাই। 43 এই কোন পর্যন্ত গেলাম কাছে? আচ্ছা, তারপর হচ্ছে শাহ ইফতেখার আহসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হচ্ছে হাত পাকা, প্রাপ্ত ভোট হচ্ছে 239। শাহিন খান, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, প্রতীক হচ্ছে আম, প্রাপ্ত ভোট হচ্ছে 13। তারপর হচ্ছেন হাবিবুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 5959। তারপরে হচ্ছে নির্বাচনী এলাকা 184 ঢাকা 11,
মোট কেন্দ্রের সংখ্যা 163, প্রাপ্ত ফলাফল হচ্ছে 16টি কেন্দ্রে। এম এ কাইয়ুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট 7,391। কোহিনুর আক্তার বিটি স্বতন্ত্র, প্রতীক হচ্ছে ফুটবল, প্রাপ্ত ভোট 81। কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বরাদ্দকৃত প্রতীক হচ্ছে ছড়ি, প্রাপ্ত ভোট 11। মোহাম্মদ আব্দুল কাদের গণফোরাম, প্রতীক হচ্ছে উদীয়মান সূর্য, প্রাপ্ত ভোট হচ্ছে 23। মোহাম্মদ আরিফুর রহমান গণ অধিকার পরিষদ, প্রতীক হচ্ছে ট্রাক, প্রাপ্ত ভোট হচ্ছে 9। মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হচ্ছে হাতি, প্রাপ্ত ভোট হচ্ছে 22। মোহাম্মদ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি, প্রতীক হচ্ছে শাপলাকলি, প্রাপ্ত ভোট হচ্ছে 8,969। মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি, প্রতীক হচ্ছে আম, প্রাপ্ত ভোট হচ্ছে 30। শামীম আহমেদ জাতীয় পার্টি, প্রতীক হচ্ছে লাঙ্গল, প্রাপ্ত ভোট হচ্ছে 89। শেখ মোহাম্মদ ফজলে বাড়ি মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হচ্ছে হাত রিটার্নিং পাকা, অফিসার প্রাপ্ত ভোট মাত্রই হচ্ছে ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ভোটের যে ফলাফল গণনা সেটি শুনছিলাম এবং এই মুহূর্তে জানলাম পটুয়াখালী 3 আসনে নুরুল হক নূর, যিনি বিএনপি জোটের প্রার্থী, তিনি জয়লাভ করেছেন যেমনটি জানতে পেলাম। আস্তে আস্তে আসনগুলোর ফলাফল আসতে শুরু করেছে। মাহবুব কামাল, আপনার কাছে একটু ফিরি, যেহেতু গণভোটের আলোচনায় আমরা ছিলাম, কি মনে হয় গণভোটের ফলাফল কি দীর্ঘমেয়াদে রাজনৈতিক কাঠামোতে কোনো প্রভাব ফেলবে? না, ডাক্তার জাহেদ একটা কথা বললেন ডক্টর ইউনুসকে কোট করে, যে 100 বছর কি জানি। দেন ডক্টর ইউনুসের কোনো কথাই কোটেবল কোট না। ডোন্ট কোট ডক্টর ইউনুস, প্লিজ। হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপুল। ফলস ড্রিমিং এর সে মাস্টার, তাকে কোট করবেন না প্লিজ। এই যে ঠাকুর সাহেব বললেন না আর্মিকে কাজে লাগানো, কাজে লাগাতে চান নাই উনি। হি ওয়ান্টেড দ্যাট ডেমোক্রেসি শুড রুল দি কান্ট্রি। রাইট, পারেন নাকি? চান নাই তিনি, চান নাই তিনি। আমি একটা টক শোতে বলছি, এনি টম ডিক হেরিক, এনি রাম শাম যদু ডক্টর ইউনুসের চেয়ে দেশ ভালো চালাবে। বহু আগে বলছি আমি। হ্যাঁ, এন্টায়ার দেশটাকে 16 মাস ললেসনেসের মধ্যে ফেলে দিয়ে, মানুষকে একটা টেররের মধ্যে ফেলে দিয়ে, মানে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে ফেলে দিয়ে নানা রকম স্বপ্ন দেখাইছে। কি তার ইভেন 03 তো আপনার জায়েদ, এই যে মানে তো আমি ফর ইয়োর ইয়ার কি, যেহেতু তুমি মানে ইউ আর সাপোজ টু বি ওয়ান অফ দি মানে পাবলিক ইন্টেলেকচুয়াল, 30 না 30 দেখেন, এই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পোভার্টি এটা প্রায় সমার্থক, ঠিক আছে, প্রায় সমার্থক। এবং 0 আনএমপ্লয়মেন্ট তো আনহেলদি ইকোনমি। 0 আনএমপ্লয়মেন্ট তো হইতে পারে না। 0 আনএমপ্লয়মেন্ট মানে নো ফার্দার ইন্ডাস্ট্রি, নো ফার্দার কি বলে যে কর্মসংস্থান। হ্যাঁ, 0 আনএমপ্লয়মেন্ট উনি করবেন, এটা একটা আনহেলদি ইকোনমি এবং এটার সাথে পোভার্টি যুক্ত করে দিতে উনি বলবেন যে মানে পোভার্টি 0 নিউক্লিয়ার আর্মস, শান্তিবাদী হিসেবে সেটাই বলবেন, নিউক্লিয়ার আর্মসের কথা বলবেন 0, উনি এটা বলে দিলেন এবং সারা পৃথিবী সেল করে বেড়াচ্ছেন এবং তার কথা কেন জানি সবাই শুনে। হ্যাঁ, ইন্টারেস্টিং। দেখেন এই যে কি বলবো, আপনি গণভোটের কথা বলতেছেন না, এই যে সংস্কারগুলি না, আমি এগুলি দীর্ঘদিন বলে আসতেছি। বাংলাদেশে আমি যে একটা টক শোতে বলছি, আমি যে কথা বলবো এটা 24 ঘন্টার জন্য প্রযোজ্য, এরপরে আর এটা প্রযোজ্য না। হ্যাঁ, একটা ভোলাটাইল সোসাইটি, এইটার কোনো মানে এটার কোনো আগা নাই মাথা নাই, এইটার নিয়ে আমরা নানা রকম পরিকল্পনা করি, 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে। হ্যাঁ, হাউ ফানি, আমরা বুঝি সব। তাহলে এই যে মাসের পর মাস এতগুলো দলকে নিয়ে আলোচনা করা হলো, বোগাস। আমি বলি আপনাকে, শোনেন, যুক্তি হইলে মানবেন, আর যদি না হয় তাহলে আপনি সংবিধান সংশোধনের কোনো প্রভিশন রাখবেন তো নাকি, যে এত সংখ্যক এমপি হইলে সংবিধান প্রভিশন করা মানে সংশোধন করা যাবে, রাখবেন তো? তো যে কোনো একটা 2/3 মেজরিটি বা ওই সংখ্যক, তাহলে সে তো সব কিছু করে দেবে, তার সাথে যদি কোয়েনসাইড না করে দিবে তো সে। অথবা ফর এক্সাম্পল ধরেন কোনো একদিন, এটা আমরা চাই না, কোনো একদিন এত বড় ক্রাইসিসের সময় একটা আর্মি জেনারেল বললো যে দিস থিংস ক্যানট গো এনি মোর, ইট ইজ আওয়ার হিস্টোরিক্যাল নেসেসিটি টু টেক ওভার। সে আইসা কি করবে? ফার্স্টলি তো আপনার সংবিধান উইথেল করে রাখবে। আপনি কি করবেন তখন? সংবিধান 72-এর সংবিধানের মতো 72-এর সংবিধানের মতো ডেমোক্রেটিক কনস্টিটিউশন খুব কমই আছে।
Could it stop Fourth Amendment? Could it stop Fourth Amendment? Could it stop unconditional power of Zia? Could it stop unconditional power of Ershad? Could এই যে 15th কি বলে যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা হলো তত্ত্বাবধায়ক সরকার, এই সংবিধানকে মানে কেটে রোধ করতে পারছে? পার্লামেন্টে আপনার যদি মানে প্রয়োজনীয় সংখ্যক সদস্য থাকে, ইউ ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং। ইউ ক্যান, কেন নয়, কি কারণে নয়? আমি বলছি, আমি একটা ছোট্ট বলি, মানে এইবার যে আলাপ হয়েছে, মানে আমি এটা নিয়ে আমার নিজস্ব ভিন্নতা আছে, মতভিন্নতা। এত সহজ হবে না কনস্টিটিউশন অ্যামেন্ড করা। তারপর আমি এই ডিবেটগুলো বহু করেছি যে লিখে দিলেই হয় না, কিন্তু এবারকার কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ড করা, টাফার করার চেষ্টা হয়েছে। লোয়ার হাউসে 2/3 লাগবে, আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যদি আমি প্রপোজালের কথা বলছি, এটা হবে কি হবে না ডিফারেন্ট ডিবেট, সেটা জেনারেল মেজরিটি লাগবে। কারণ 2/3 মেজরিটি আপনি বহু সময় 40-45% ভোট দিয়ে পেয়ে যেতে পারেন, কিন্তু আপনার জেনারেল মেজরিটি তখন আপার হাউসে কিন্তু সিট পাবেন 44টা, আপনার 51 সিট হবে না। 2 জায়গায় পাস হওয়ার পর ওইটা রেফারেন্ডামে যাবে, রেফারেন্ডামে যদি যায়, সেখানে যদি যেতে তারপর আসবে। সো আগের মতো 2/3 মেজরিটি দিয়ে হাসিনা যেমন 50th অ্যামেন্ড করে ফেলেছে, থিংস উড বি দ্যাট ইজি। আমাদের 12th অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল, আমরা আগে পার্লামেন্টে, তখন তার আপার হাউস ছিল না, আমরা আগে পার্লামেন্টারি সিস্টেমে গেলাম, তারপর কিন্তু একটা রেফারেন্ডাম হয়েছিল। যদি রেফারেন্ডামে এটা বাতিল হতো, না হতো, কথার কথা, তাহলে কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা করা যেত না। সো আমি এত সিম্পল থাকবে না। তো নিশ্চয়ই এই পর্যায়ে মোশাররফ আহমেদ ঠাকুর এবং আবুল খায়ের মোহাম্মদ ইউনুস দুজনের কাছে একটি প্রশ্ন, আপনারা একদম অল্প সময়ের মধ্যে উত্তর দিবেন, এক কথায়ও চাইলে উত্তর দিতে পারেন। আজকের নির্বাচন কি মনে হয়, আস্থা, বিতর্ক নাকি পরিবর্তন? দুটো, একটা হচ্ছে আস্থার জায়গা, আরেকটা হচ্ছে পরিবর্তনের। আস্থাটি হচ্ছে যে আমরা নির্বাচনের প্রতি মানুষের একটা অনাস্থা ছিল, বিশেষ করে 2014 থেকে 2024 পর্যন্ত নির্বাচন, কেবল নির্বাচন না, সকল বিষয়ে, প্রশাসন বলেন, বিচারালয় বলেন, সব জায়গায় অনাস্থা। এটাই ফেসিবাদের কারণে হয়েছে। তারা এই যে একটা তত্ত্বাবধায়ক সরকার কথা বললেন, তো তত্ত্বাবধায়ক সরকারটি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট চেয়েছে বলে প্রধান বিচারপতি রায় দিয়ে এটিকে বন্ধ করে দিলেন, এবং প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব তো অন্তত এটার সুযোগ রেখেছিলেন যে 2টা বছর তত্ত্বাবধায়ক সরকার থাকুক, তারপরে 2টা মেয়াদ যেন থাকে। তো সেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের, যাকে আমরা ফেসিবাদী বলছি, তার একটা খারাপ ইচ্ছার কারণে সে যে একটা স্বৈরাচারী ব্যবস্থা গড়ে তুলবে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা তিনি বন্ধ করে দিলেন। যদি বন্ধ করেন, তাহলে কি হলো, উনি বন্ধ করলেন কার উপরে নির্ভর করে, বিচারালয়ের উপরে নির্ভর করে, বিচার ব্যবস্থার উপর নির্ভর করে, ব্যবহার করলেন খায়রুল হক সাহেবকে। তো এই কারণে কি হলো, বিচার ব্যবস্থাটি আমাদের প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। একইভাবে শেখ হাসিনা সরকার যেরকম প্রশ্নের সম্মুখীন হয়ে গেল, আমাদের বিচার আদালত হয়ে গেল। তো এই অবস্থা থেকে যেন আমরা ফিরে আসতে পারি, এই কারণেই তো আমরা 2024-এর গণঅভ্যুত্থানটা করলাম। এবং এর জন্য ইলেকশনটা যে ফেয়ার হয়েছে, তাও একটি কারণ যে আমরা এই পরিবর্তনটার দিকে যেতে চাই। আস্থা ফিরে আসলো। এখন এই আস্থাটা কতদিন ধরে রাখা যাবে? দেখা যাবে যে একটা সরকার ক্ষমতা আসলো, তারপর সে একটা লোকাল গভর্নমেন্টের ইলেকশন করলো, অথবা 2-1টা জায়গায়, এখনো তো একটা জায়গায় বাকি আছে, সেখানে করলো। সেটা যদি দলীয় সরকার যদি সেটাকে নষ্ট করে ফেলে, তো আবার এই অনাস্থা শুরু হয়ে যাবে। এই বিচার আদালতকে যদি আবার তার পলিটিসাইজেশন করে, পুলিশ প্রশাসন যদি করে, তাহলে আবার সেই অনাস্থার জায়গাটা ফিরে আসবে। এটা যেন ফিরে না আসে। আবার আরেকটি কথা বলি, যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আছি, বিশ্ববিদ্যালয়ে যে জিনিসগুলো আমরা দেখেছি, আমি 91 সনের ছাত্র ছিলাম, তখন জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, তখন আমরা কিছু বৈষম্য দেখেছি, কিন্তু সেই মাত্রাটা খুবই কম। এরপরে এটা 2008 থেকে এসে যারা ছিল, এবং গণরুমে 40 জন, 50 জন, 60 জন এরকম একটা গণরুমে ছাত্ররা থাকতো, এবং বাধ্য করা হতো, এগুলো তো আপনারা সবাই জানেন। তো এই বৈষম্যটা যেন আবার বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলোতে যেন আবার ফিরে না আসে, সেটাই প্রত্যাশা থাকবে। এই পরিবর্তনটা আমরা চাচ্ছি, এই পরিবর্তন আমরা চাচ্ছি। এই বিষয়ে আরো একবার ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। এবং একই প্রশ্ন থাকছে মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছেও। ধন্যবাদ। আমি মনে করি যে গতকালকে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা, সশস্ত্র বাহিনী গত 1.5 বছরে যে আস্থার জায়গাটা মানুষ লস করেছিল, যে সশস্ত্র বাহিনীও আর্মি আমাদেরকে হেল্প করতে পারছে না। আর্মি স্বরূপে ফিরে আসে, আজকে একদিনে একটা পরিবর্তন এসছে। আমি এটা সত্যি একটা পজিটিভ অর্জন, নির্বাচন একটা পজিটিভ অর্জন। এবং আমি মনে করি এই নির্বাচনের পরে, যেটা আমি মাহবুবের সাথে একমত,
নির্বাচনটা যেন উইদাউট ম্যানিপুলেশন ফলাফলটা হয় আগামীকাল, ওই পর্যন্ত পাওয়ারফুল, পিসফুল জি এবং অ্যাকসেপ্টেবল পাওয়ার ট্রানজিশন যেন হয়, ক্ষমতা হস্তান্তর পর্যন্ত হলেই এটা প্যাকেজ। কারণ এটা বহু কথা বাতাসে ভাসছে যে ডক্টর ইউনূস যমুনা ছাড়বেন না, ডক্টর ইউনূস যমুনা থেকে বঙ্গভবনে যেতে চান, ডক্টর ইউনূস আগামীকালকে প্রথম ভোটের রেজাল্ট দেবেন, দিয়া তার মব বাহিনী, জামাত, এনসিপি এগুলা দিয়ে উনি বিজয় মিছিল নামাবেন, বিজয় মিছিল নামানোর পরে এইখানে একটা হাঙ্গামা বাঁধিয়ে এরপরে পার্লামেন্টের রেজাল্টই দিবেন না। আমি আপনি বলছি বাতাসে ভাসছে কিন্তু। এবং গতকাল কিন্তু রাত্রে বাস্তবে তো পার্লামেন্টের রেজাল্ট আসছে, না এখনো খুব একটা আসছে না। তো গতকালকে রাত্রে আমাদের জামাতের আমির বলছেন যে লাইলাতুল গুজব, তো এই জন্য আমি বলছি লাইলাতুল গুজব বা লাইলাতুল গজবের রাত যেন না হয়ে লাইলাতুল রহমতের রাত যেন হয় আমাদের জন্য। আমরা সেই প্রত্যাশাই করছি। অনেক ধন্যবাদ সকল অতিথি যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভোট শেষ হয়েছে কিন্তু গণতন্ত্রের পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি, ফলাফল গণনা চলছে, ফলাফল আসবে কিন্তু আস্থা কি ফিরে আসবে সেই প্রশ্ন রেখে গেলাম। দেখছেন বাংলাদেশ ইলেকশন, সারাদিন এবং সারা রাত আপনারা যমুনা টেলিভিশনের পর্দায় চোখ রাখুন। এর পাশাপাশি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলেও চোখ রাখতে পারেন। ফলাফলের সবশেষ আপডেট আমরা নির্ভুলতার সাথে আপনাদের সামনে তুলে ধরব। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে ছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।